আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ১৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরেজি অংশ সমাধান করব। আমি ইফতেখার আলম ধ্রুব আছি আপনাদের সাথে। আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা কোশ্চেনকে সলভ করার চেষ্টা করব এবং সলভ করার সময় আমাদের যদি কোনো টপিক চলে আসে সেই টপিকটাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এতে এভাবে যদি আপনি কোশ্চেনগুলোকে সলভ করে ফেলতে পারেন এবং প্রত্যেকটা বিসিএস এর প্রশ্ন যদি আপনি এভাবে সলভ করে ফেলেন, দেখা যাবে যে আপনি প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা ভালো নলেজ গেইন করতে পেরেছেন এবং আপনার ইংরেজির বেসটা যেটা মূলত জব ইংলিশের জন্য প্রয়োজন সেটা আস্তে আস্তে আপনি মজবুত করে ফেলতে পারবেন। কথা একটাই, শুরু থেকে শেষ অবধি আপনাকে মনোযোগী হতে হবে। তো চলুন আমরা একসাথে সলভ করার চেষ্টা করি। সো আমাদের প্রথম কোশ্চেনটা আমরা একটু দেখে ফেলি। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে কারেক্ট পাংচুয়েশন কোনটায় আছে, মানে পাংচুয়েশন মার্কের সঠিক ব্যবহার কোন বাক্যটাতে হয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো 4টা অপশন দেওয়া রয়েছে, সেখান থেকে একটাতেই হয়তো পাংচুয়েশন মার্কসটা পারফেক্টলি দেওয়া রয়েছে, বাকিগুলোই ভুল আছে। তো চলেন আমরা দেখে ফেলি কোনটায় এইটা পারফেক্টলি দেওয়া আছে। ওকে, সো দেখেন, মারিয়া আ স্টুডেন্ট ইজ অন লিভ টুডে, সব জায়গায় একই জিনিস লেখা আছে, লিভ টুডে। তবে এখানে একটু খেয়াল করেন, এই জায়গাটায় চেঞ্জ করে নিচ্ছি একটু, এই জায়গাটা একটু খেয়াল করেন, মাই স্টুডেন্টের আগে পরে কমা, এখানে মাই স্টুডেন্টের পরে কমা, এখানে কোনো ধরনের কমা নাই, এখানেও কোনো ধরনের কমা নেই, ইজের পরে কমা। তবে এইখানে আপনার যে কনসেপ্টটা থাকলে আপনি অ্যান্সারটা করতে পারবেন বা যেই টপিকটা সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে সেই টপিকটা তাহলে আমার ডেসক্রাইব করা দায়িত্ব, যাতে করে আপনি নেক্সট টাইম এই ধরনের প্রশ্নগুলো উত্তর দিতে পারেন। চলেন টপিকটা কি, টপিকটা হচ্ছে এই জায়গায় অ্যাপ পজিটিভ। টপিকটা কি, টপিকটা হচ্ছে অ্যাপ পজিটিভ। মনে রাখবেন অ্যাপ পজিটিভ হচ্ছে নাউনের সাথে এক্সট্রা ইনফরমেশন যেটা নাউনকে সুনির্দিষ্ট করার জন্য দেয়, তাহলে নাউন সম্পর্কেই এক্সট্রা ইনফো দেয় হচ্ছে অ্যাপোজিটিভ। বুঝতে পেরেছি? এবং এই অ্যাপোজিটিভের হচ্ছে আগে পরে কমা, তাহলে অ্যাপোজিটিভ যখন আপনি বসাচ্ছেন এর আগে পরে কমা থাকতে হবে, এইটা হচ্ছে অ্যাপোজিটিভের রুলস। তাহলে আমি কি বলছি একটু রিপিট করে দেই। নর্মালি অ্যাপোজিটিভ এই টপিকটা সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে, এটা কি নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। সো নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। আর বসানোর নিয়ম কি, বসানোর নিয়ম হচ্ছে অ্যাপোজিটিভের আগে পরে কি থাকবে, কমা থাকবে। সো এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, মারিয়া মাই স্টুডেন্ট, আমি কিন্তু মারিয়া বলতেই পারতাম, বাট মাই স্টুডেন্ট বলার পরে এটা আরও নির্দিষ্ট হয়ে গেছে এবং এক্সট্রা তথ্য কিন্তু আমি দিতে পেরেছি। সো মারিয়া মাই স্টুডেন্ট, এটা এক্সট্রা তথ্য, তাহলে এইটাকে আমি কি বলতে পারতেছি, অ্যাপোজিটিভ বলতে পারতেছি। এবার আমার দ্বিতীয় শর্তটা পূরণ করতে হবে, সেটা হচ্ছে অ্যাপোজিটিভের আগে পরে কমা। এইখানে ইজের পরে কমা, তাই এটা হবে না, এখানে কমাই দেওয়া নাই, হবে না, এটাতে শুধু পরে কমা, আগে পরে নাই, এটাতে আগেও কমা পরেও কমা। সো এই জন্য এটা কারেক্ট হয়েছে। বুঝতে পেরেছি? নলেজটা যদি থাকে তাহলে আপনি দেখবেন কত সুন্দর করে অ্যান্সার করতে পারছেন। তাহলে অ্যাপোজিটিভের কনসেপ্টটাই হচ্ছে অ্যাপোজিটিভের আগে পরে কমা হয়। তাহলে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়ে যখন নাউনকে সুনির্দিষ্ট করার চেষ্টা চলে তখন মূলত আপনার এই অ্যাপোজিটিভ ব্যবহার করা হয়। আর অ্যাপোজিটিভ যখন আপনি উল্লেখ করছেন আগে পরে কমাটা দিতে হবে মনে করে। ওকে, পরের কোয়েশ্চেনটা দেখেন, দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল। দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল এটার মানে কি? ইনিমিক্যাল মানে কি জানেন? ইনিমিক্যাল মানে হচ্ছে, ইনিমিক্যাল মানে কি চলেন, ইনিমিক্যাল মানে হচ্ছে একেবারে শত্রু। লিখে ফেলেন, এগুলো লিখে ফেলতে হবে। হাতে যদি নোট থাকে, কোশ্চেন সলভ করার সময় যদি হাতে কেউ একটু প্যাড নিয়ে বসে থাকেন বা খাতা নিয়ে বসে থাকেন, দেখবেন সলভ করে মজা পাবেন এবং যে তথ্যগুলো লিখে রাখবেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ভোকাবুলারি হয়তো আপনি গুরুত্ব দিচ্ছেন না, দেখবেন আপনার পরীক্ষায় এই ভোকাবুলারিটাই চলে আসছে, তখন আপনি আফসোস ফিল করবেন, কারণ এই ধরনের ভোকাবুলারিগুলো বারবার আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। সো এইটা আপনার কাজে লাগবে। সো আসেন, ইনিমিক্যাল। ইনিমিক্যাল মানে কি? শত্রু ভাবাপন্ন। তার মানে আমাকে বলছে এটা একটা অ্যান্টোনিম বের করো। তাহলে আমি যদি এটা অ্যান্টোনিম বের করতে চাই তাহলে আমাকে বন্ধু ভাবাপন্ন কোনো কিছু বের করতে হবে, তাই না? যদি আমি পুরোপুরি অ্যান্টোনিমটা করতে চাই, তো এইখানে আমার অ্যান্টোনিম হিসেবে কি আসবে? হোস্টাইল মানে না, বৈরী হবে না, ইনডিফারেন্ট মানে উদাসীন হবে না, রাগীও হবে না, এইটা ফ্রেন্ডলি। শেষ। তাহলে আমি যদি জানি যে ইনিমিক্যাল মানে শত্রু ভাবাপন্ন, তাহলে কিন্তু ফ্রেন্ডলি হবে, এটা কিন্তু আমি বুঝে গেছি, যে সেকে বুঝতে পারছি ইনিমিক্যাল শত্রু ভাবাপন্ন। আর এটার যদি অ্যান্টোনিম বলি তাহলে হবে ফ্রেন্ডলি। কীভাবে বের করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বাট ইনিমিক্যাল মানে জানতে হবে আপনাকে। ওকে, এরপর আসি দ্য সিনোনিম ফর ইফেইস। ইফেইস মানে কি এটাকে জানতে হবে, নাহলে আপনি আবার পারবেন না। ইফেইস মানে কি? এই তো আমার সাথে সাথে লিখে ফেলতে হবে। ইফেইস মানে হচ্ছে মুছে ফেলা।
লিখে ফেলেন আমার সাথে সাথে। ইফেজ মানে কি? ইফেজ মানে হচ্ছে মুছে ফেলা। ইফেজ মানে মুছে ফেলা। তাহলে আমাকে সিনোনিম বের করতে বলছে, তাহলে মুছে ফেলা বোঝাবে এরকম একটা ওয়ার্ড বের করতে বলছে। ইমপ্রুভ হবে না, এক্সস্ট হবে না, কাটও হবে না, রাব আউট, মুছে ফেলা। রাব আউট মানে মুছে ফেলা, তাহলে এটা হবে আমার কারেক্ট অ্যান্সার। রাব আউট হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার হবে। তাহলে ইফেজ মানে মুছে ফেলা, রাব আউট মানে হচ্ছে মুছে ফেলা, তাহলে এটা হবে সিনোনিম। ওকে, পরেরটায় আসেন। দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোন্ট লাইক আইডল পিপল। উই ডোন্ট লাইক আইডল পিপল। আচ্ছা, প্যাসিভ করার সময় আমি যে তথ্য দেব সেটা মাথায় রাখবেন। এইখানে মেইনলি দুটো জিনিস মাথায় রাখতে হবে। আপনাকে প্যাসিভ করার সময় দুটো জিনিসের উপস্থিতি রাখতে হয়। এক, টু বি ভার্ব, দুই, ভার্বের 3 নাম্বার ফর্ম। এইটুকু জায়গাটা যে ঠিক রাখতে পারে তার অনেকাংশে প্যাসিভ বাক্য করতে কখনো ভুল হয় না, যে কোন টু বি ভার্বটা দিব আর ভার্বের 3 নাম্বার ফর্মটা কি হবে। তাহলে আপনি আমাকে বলেন ভার্বের 3 নাম্বার ফর্ম, আগে ভার্বটা কি আছে? লাইক। তাহলে এটা যদি 3 নাম্বার ফর্ম তাহলে কি হবে? লাইকড। তাহলে যেখানে লাইকড নাই সেগুলো বাদ দিয়ে দিব আমরা। তো আসেন, এখানে লাইকড আছে তাহলে আপাতত বাদ দিচ্ছি না। লাইক আছে তাহলে এটা বাদ। লাইকড আছে, বাদ দিতে পারবো না। তারপর লাইকিং আছে, এটাও বাদ। তাহলে আমার কাছে আর কয়টা অপশন আছে? 2টা অপশন আছে। এবার টু বি ভার্ব চুজ করেন। দেখেন, উই ডোন্ট লাইক আইডল পিপল, এখানে কিন্তু আলাদা করে কোনো ধরনের টু বি ভার্ব দেওয়া নাই। আছে কি বাক্যে কি কোনো টু বি ভার্ব আছে? এখানে ডু, ডিড, ডাজ এগুলো টু ডু ভার্ব। টু বি ভার্ব কি আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো আছে কি টু বি ভার্ব? না। বাক্যে যখন কোনো ধরনের টু বি ভার্ব থাকবে না বা অক্সিলারি ভার্ব থাকবে না, সো সেক্ষেত্রেই মূলত দেখেন এই ডোন্টটা কিন্তু তখন চলে আসে। এইটা নর্মাল বাক্যটা কি ছিল? উই লাইক, এইটাকে নেগেটিভ করতে বলছে যখন, তখন কিন্তু ডোন্ট লাইক বলেছে তারা, তাই না? কারণ আগে কোনো অক্সিলারি ভার্বই ছিল না। সো এরকম অক্সিলারি ভার্ব নেই এরকম বাক্যকে যখন আপনি প্যাসিভ করতে যান, তখন নর্মাল যেটা টু বি ভার্ব আছে সেটাই আনতে হয়। সো আপনিই বলেন নর্মাল টু বি ভার্বটা আর হয়, উই এর সাথে কোনটা যায়? আর যায়। সো নর্মাল একটা টু বি ভার্ব আনলেই হয়ে যাবে, আপনার এটার সাথে আর কোনো কিছু যুক্ত করতে হবে না। আমার কথা হচ্ছে যখন কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আপনি প্যাসিভ করার সময় টু বি ভার্ব হিসেবে নর্মাল যেগুলো আছে টেন্স অনুযায়ী সেটা আনবেন। সো ডোন্ট দিয়ে বোঝাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, তো সেক্ষেত্রে আমি আর নিয়ে আসছি, আর নটের জন্য একটা আর নট দিতে হবে। শেষ। আর নট লাইকড। তাহলে এখানে যেখানে আর নট লাইকড পাবো সেটাই হবে আমার অ্যান্সার। সো দেখেন, উই আর নট লাইকড, এখানেও আছে আর নট লাইকড, বাট এইখানে উই ডোন্ট লাইক আইডল পিপল এইটা শুরুতে আসতে হবে, কারণ এটা প্যাসিভে যেহেতু করতেছি। তাহলে আইডল পিপল আর নট লাইকড বাই আস, এটা কারেক্ট অ্যান্সার। এইটা হবে না, উই আর নট লাইকড বাই আইডল পিপল, এটা হচ্ছে না, কারণ উই দিয়ে স্টার্ট হয়েছে, এখানে উই দিয়ে স্টার্ট হয়েছে, এটা প্যাসিভ হবে না। সো আমার কারেক্ট অ্যান্সারটা কীভাবে এসেছে বুঝতে পেরেছি। তাহলে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্যাসিভ করার সময় দুটো জিনিসের উপস্থিতি থাকতে হয়। একটা হচ্ছে টু বি ভার্বের উপস্থিতি, আরেকটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মের উপস্থিতি। সকল প্যাসিভ বাক্যে এই দুইটা জিনিসের উপস্থিতি মাস্ট বি সেখানে থাকবে। এবার আপনার ভার্বের 3 নাম্বার ফর্ম জানা থাকলে আপনি খালি দেখবেন কোনটাতে ভার্বের 3 নাম্বার ফর্ম নাই, সেগুলো বাদ হয়ে যাবে, কারণ প্যাসিভে 3 নাম্বার ফর্মের কোনো বিকল্প নাই। ক্লিয়ার? যে কথাগুলো বলি একটু মাথায় রাখেন, এগুলো দিয়ে আপনি অনেক কিছু সলভ করতে পারবেন। এরপর আসে টু বি ভার্বের কথা। যদি নর্মাল সেন্টেন্সটার যদি নর্মালি কোনো ধরনের অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে নর্মালি, সেক্ষেত্রে আপনি যখন প্যাসিভ করছেন নর্মাল যে টু বি ভার্বটা আছে সেটাকে নিয়ে আসবেন। যদি বর্তমান হয় অ্যাম, ইজ, আর আনবেন। যদি অতীত হয় ওয়াজ বা ওয়্যার আনবেন। বুঝতে পেরেছি? যদি না থাকে আর কি। তো সেক্ষেত্রে দেখেন এটাতে কিন্তু কোনো ধরনের অক্সিলারি ভার্ব নর্মালি ছিল না, নেগেটিভ করার জন্য আমার এক্সট্রা ডুটা আসছে। বাট নর্মাল যদি বাক্যটা বলি উই লাইক আইডল পিপল, এটাতে কিন্তু কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই, তার সেন্টেন্সটা নর্মালি অক্সিলারি ভার্ব ছাড়াই লেখা হয়, সিম্পল টেন্স যেটাকে বলা হয়। তো সেক্ষেত্রে আমার টু বি ভার্বটাকে নিয়ে আসতে হবে। তাহলে আরটাকে নিয়ে আসলাম, আর এর সাথে আর কোনো কিছু যোগ করার দরকার নেই, নটের জন্য জাস্ট নটটা এখানে বলে দিলাম। বাট এই যে টু বি ভার্বটা নিয়ে আসলাম, এটাই হচ্ছে আমার কাজ প্যাসিভের ক্ষেত্রে। ঠিক আছে? ওকে, এবার আসি পরবর্তী প্রশ্ন। দ্য কারেক্ট সেন্টেন্স কি? এই ধরনের প্রশ্নগুলো দেখবেন বিসিএস বারবার আসে, 4টা অপশন দিয়ে দেয়, সেখান থেকে কারেক্ট সেন্টেন্স বের করতে বলে। আসেন, কারেক্ট সেন্টেন্সটা কি হবে? দ্য ছোট হাতের অক্ষর, এটা তো হবেই না, প্রথম অক্ষর অবশ্যই বড়। এখানে নীল নদীর কথা বলা হচ্ছে। তো দেখেন দ্য নীল ইজ লংগেস্ট, এই যে লংগেস্ট এইখানে এটা বড় হাতের, মাঝখানে এল বড় হাতের হবে না, বাদ। নীল ইজ, এটাও বাদ গেছে, এটাও বাদ গেছে। নীল ইজ লংগেস্ট রিভার ইন আফ্রিকা, এটাও বাদ যাবে।
এইটা ঠিক হবে। দ্য নীল এটাকে সুনির্দিষ্ট করার জন্য, আর লংগেস্ট এটা একটা সুপারলেটিভ ফর্ম, তার আগে দা লাগবে। সো দুইটাই দা লাগবে। সো এইটা হবে আমার কারেক্ট অ্যান্সার। কীভাবে করেছে বুঝতে পেরেছেন? সুপারলেটিভ ফর্মে যখন থাকে লংগেস্ট, গ্রেটেস্ট, এই টাইপের বেস্ট, এই টাইপের জিনিসের আগে দা বলতে হয়, আর সুনির্দিষ্ট জিনিসের আগে দা তো বলেইছে। সো এইটাই আমার কারেক্ট অ্যান্সার। পরেরটাই যাই, চলেন। ব্রাউনিং ওয়াজ দ্য কম্পোজার অফ এনি অফ দ্য ফলোয়িং পোয়েমস। সো আপনাকে যেটা মাথায় রাখতে হবে, এখানে কোনটার কম্পোজার হচ্ছে ব্রাউনিং, এটা জানা থাকতে হবে। এটা অবশ্যই চলে গেছে, এটা অবশ্যই হচ্ছে অ্যান্ড্রিয়া ডেল সার্থো। অ্যান্ড্রিয়া ডেল সার্থো এটা হচ্ছে আপনার ব্রাউনিংয়ের কম্পোজ করা একটা পোয়েম। এরপর আসি, দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, গিভ হার আ টেলিফোন নাম্বার টু রিং ড্যাশ শি গেটস লস্ট। মূলত এইখানে বলা হয়েছে যে তাকে তুমি টেলিফোন নাম্বারটা দাও, যদি সে হারিয়ে যায় সে যেন তোমাকে কল দিতে পারে। সে কিন্তু হারিয়ে যায়নি, বাট যদি হারিয়ে যায় পসিবিলিটি আছে, যদি যায় তাহলে তুমি এই জিনিসটা করবা। যখন আমি এই ধরনের পসিবিলিটির কথা বলবো, তখন এখান থেকে কোনটা যাবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সো দ্যার ইজ এ পসিবিলিটি, যদি সে যায় তাহলে যদি পসিবল একটা ঘটনা ঘটে এরকম, তাহলে সে যেন তোমাকে কল দিতে পারে। সেই ক্ষেত্রে আমার ইন কেস লাগবে। যখন আমি পসিবিলিটির কথা বলি তখন আমার ইন কেস শব্দটা লাগবে। সো এই ক্ষেত্রে আমার কারেক্ট আনসার হচ্ছে ইন কেস, মানে যদি হারিয়ে যায়, মানে পসিবিলিটির কথা যদি বলি, যখন হারিয়ে যাবে সেই ক্ষেত্রটার কথা বলতেছি। এরপর আসেন দ্য সিনোনিম অফ ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজ মানে কি জানেন? সুযোগ সুবিধা, বিশেষ সুযোগ সুবিধা যখন দেওয়া হয় বা সুযোগ সুবিধার কথা যখন বলা হয়, ফ্র্যাঞ্চাইজের কথা বলা হয়। সো আমাকে এরকম একটা উত্তর বের করতে হবে যেটা দ্বারা এই সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, এবং সেটা হচ্ছে প্রিভিলেজ। প্রিভিলেজ হচ্ছে আমার এই সুযোগ সুবিধার কথাই বলা হচ্ছে। কারেক্ট আনসারটা কী হবে এখানে? প্রিভিলেজ। বুঝতে পেরেছি? ওকে, আসেন পরেরটায় যাই। দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ। স্লাগিশ মানে কি সেটা আপনাকে আগে বের করতে হবে। সো এটার অপোজিট ওয়ার্ড বলছে। স্লাগিশ মানে কি জানেন? খুবই ডাল, একদম লেজি, কোনো ধরনের প্রাণ নাই, প্রাণবন্ততা নাই, কোনো কিছু নেই, এরকম একটা জিনিস, যে কোনো জীবন নাই যেটাকে বলা হয়। সো স্লাগিশ মানে কিন্তু এটাকে বোঝানো হচ্ছে। তাহলে এইটার কি চাইছে? এইটা চাইছে অপোজিট ওয়ার্ড। যেহেতু অপোজিট ওয়ার্ড চাইছে, তার মানে কি বোঝাচ্ছি? এই অপোজিট ওয়ার্ড চাওয়া মানে কি? এই অপোজিট ওয়ার্ড চাওয়া মানে হচ্ছে প্রাণবন্ত, উচ্ছল, একদম অ্যাক্টিভ, এরকম একটা কিছু বোঝানো লাগবে। সো এটার জন্য কোনটা পারফেক্ট বলেন তো? এখানে ডাল, হ্যাভি, স্লো একটাও না, এখানে অ্যানিমেটেড। অ্যানিমেটেড মানে হচ্ছে প্রাণবন্ত কোনো একটা কিছু। সো এই ক্ষেত্রে স্লাগিশের অপোজিট ওয়ার্ডটা তখন হয়ে যাবে অ্যানিমেটেড। ক্যাচ করতে পারছেন কীভাবে করতেছি? সো স্লাগিশের অপোজিট তখন কী হচ্ছে? অ্যানিমেটেড। আচ্ছা, পরবর্তীটাই যাই, চলেন। ওকে, দ্য কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিংটা কি? হিউমারাস। হিউমারাসের কারেক্ট স্পেলিংটা আপনাকে জানতে হবে। সো এইটা আপনাকে বুঝতে হবে, একটু দাঁড়ান। ওকে, এটা কারেক্ট আনসারটা HUMOROUS। এই তো, এটা হচ্ছে আমার কারেক্ট আনসার, HUMOROUS। সো স্পেলিংটা কিন্তু আপনাকে জানা রাখতে হবে, না হলে কিন্তু আপনি পারবেন না। পরেরটায় আসি, কি? ইকুইভোকেশন। ইকুইভোকেশনটা কি? ইকুইভোকেশন মানে কি জানেন? এটা করব না ওইটা করব, শুক্রবার করলে এটা হবে না, শনিবার করলে ওইটা হবে, একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি না, যে দুইটা মিনিং থাকে, দুইটা কন্ট্রারি থাকে, দুইটার মধ্যে একটু ঝামেলা হয়, কোনটা নিব এরকম একটা ব্যাপার থাকে। সো ওইটা হচ্ছে ইকুইভোকেশন। সো এইখানে এই ব্যাপারটাই হচ্ছে, দেখেন আর ট্রু স্টেটমেন্ট এটা হবে না, অপশন থেকে ট্রু স্টেটমেন্টটা বাদ। তারপর ইকুয়াল অপরচুনিটি টু গেট এ জব, এটা বোঝাচ্ছি না, মূলত একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা যায়, এটা না ওইটা, এরকম একটা ব্যাপার। ফ্রি এক্সপ্রেশন অফ অপিনিয়ন্স না, আমি যেটা বলছি এটা ধারে কাছে কিন্তু তিনটার একটাও না। তারপরে টু কন্ট্রারি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট, আসলে এটাই বোঝানো হচ্ছে যে একই জিনিস আমি দুই ধরনের জিনিসের মধ্যে চিন্তা ভাবনা করতেছি, এটা না ওইটা, এরকম শুক্রবার না শনিবার, এই টাইপের জিনিসগুলো। সো টু কন্ট্রারি থিংস যখন আমি পেয়ে গেছি, তখন আমি বুঝে গেছি যে এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এভাবে সলভ করতে হবে, মিনিং বুঝবেন, সলভ করবেন, শেষ, পরের বার আসলে পারতে হবে। সো দেখেন, ওয়েন আ পারসন সেইজ হি ইজ অল ইন, আপনি যখন বলেন আই এম অল ইন বা ইউ আর অল ইন, এটা শিখে রাখেন। যখন কেউ বলবে সে অল ইন, এই অল ইন মানে কি জানেন? সে অনেক ক্লান্ত, সে অনেক ক্লান্ত, সো হি ইজ অল ইন। আপনি যদি বলেন আই এম অল ইন, তাহলে আপনি অনেক ক্লান্ত। আমি যদি বলি ইউ আর অল ইন, আপনি অনেক ক্লান্ত। সো জিনিসটা এরকম যে অল ইন মানে হচ্ছে সে অনেক ক্লান্ত। তাহলে এখানে এটাই বের করতে হবে। এই তো দেখেন এখানে সরাসরি দেওয়া আছে, হি ইজ ভেরি টায়ার্ড, হি ইজ ভেরি টায়ার্ড। তো সেক্ষেত্রে এটা আমার অ্যান্সারই হয়ে যাবে, দেখেন এটাই অ্যান্সার, হি ইজ ভেরি টায়ার্ড। এবার আসেন বিল অফ ফেয়ার, দুটো এল হবে বিলের ক্ষেত্রে। সো বিল অফ ফেয়ার কি?
বিল অফ ফেয়ারটা হচ্ছে নর্মালি একটু বোঝেন। বিল অফ ফেয়ারটা হচ্ছে যখন আপনি কোনো ধরনের রেস্টুরেন্টে যাচ্ছেন, সেই রেস্টুরেন্টে খাবারের তালিকা দেখতে পারেন না, সেখানে প্রাইস লেখা আছে, খাবারের তালিকা দেওয়া আছে, ফুড লিস্ট। তো সেটাকে মূলত বিল অফ ফেয়ার বলা হয়ে থাকে। সো এইটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার হবে যে একটা রেস্টুরেন্টে খাবারের তালিকা, এখানে একটা ইয়ে করে দিই, বিল অফ ফেয়ারটা হচ্ছে রেস্টুরেন্টে খাবার তালিকা, দেখেন আ লিস্ট অফ ডিশেস অ্যাট আ রেস্টুরেন্ট, এটাই হচ্ছে বিল অফ ফেয়ার। মনে থাকবে এটা? ওকে, আসেন পরেরটায় যাই। আমি এক্সপ্লেন করে দিচ্ছি, আপনার মাথায় রাখতে হবে। আ বুল মার্কেট, আ বুল মার্কেট মানে কি? দেখেন, আ বুল মার্কেট মানে হচ্ছে যেখানে শেয়ার প্রাইসটা একটু বাড়ে, শেয়ার প্রাইসটা যেখানে বাড়তে থাকে সবসময়, সেটাকে বলা হয় বুল মার্কেট। তাহলে বুল মার্কেটটা কি? শেয়ার প্রাইস যেখানে মান বাড়তেছে সেটাই হচ্ছে আমার কি? বুল মার্কেট। সো এইখানে এটাই বলা হচ্ছে যে বুল মার্কেট মিনস দ্যাট শেয়ার প্রাইসেস আর কি ফলিং, রাইজিং, মুভিং, এই যে রাইজিং দেওয়াই আছে। সো রাইজিং, যেখানে শেয়ার মার্কেটের প্রাইসটা রাইজ করে। এরপর হচ্ছে ব্লু চিপস। ব্লু চিপসটা কি এটা একটু বোঝেন। ব্লু চিপস হচ্ছে এমন একটা কিছু যেটা মূলত এমন একটা শেয়ার, যে শেয়ারটা একটা সেফ শেয়ার হবে। মনে করেন আপনি ইনভেস্টমেন্ট কিনবেন বা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন কোনো একটা জায়গায়, তো সেই জায়গায় সবচেয়ে সেফ জিনিসটাই আপনি দেখবেন। সো ব্লু চিপসটাই হচ্ছে সেফ শেয়ার অপশনটা। বুঝতে পেরেছি? সেফ যেটা ইনভেস্টমেন্ট। সো এখানে দেখেন সিকিউরিটিজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট, এটা হবে না। তারপর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডার টু বি সেফ ইনভেস্টমেন্ট, এই তো শেয়ার, এটা একটা সেফ ইনভেস্টমেন্ট, এটা কনসিডার করা হয়, এটাই কারেক্ট অ্যান্সার হবে। পরেরগুলো দেখি। কনসিডার টু বি রিস্কি, রিস্কি না, সেফ যে ব্যাপারটা সেটাই মূলত এই ব্লু চিপসটা বলে। ব্লু চিপস মানে হচ্ছে সেফ যে জিনিসটা। তারপর ফ্ল্যাট প্লাস্টিক কান্ট্রিজ, এটা তো হবেই না, শেষ। তাহলে জিনিসটা এরকম যে এমন একটা শেয়ার যেটা কিনা সেফ একটা ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করা হবে। ওকে, আচ্ছা পরেরটায় আসি। রাজমাটাস, হোয়াট ডাজ ইট মিন? রাজমাটাস মানে কি এটা আপনাকে বুঝতে হবে। রাজমাটাস, এই রাজমাটাস শব্দটা শুনতে সুন্দর এবং অনেক জায়গায় চলে আসে। সো এই রাজমাটাস মানে হচ্ছে, যেমন মনে করেন যে আপনার একটা নয়েজি কন্ডিশন ক্রিয়েট করে আপনাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করা হবে, মানে আপনাকে শোনানোর চেষ্টা করা হবে, বাট ইন এক্সাইটিং ওয়ে, নয়েজি কন্ডিশন, মানে তারা যে করে হোক আপনাকে শোনাবে, আপনার আগ্রহ বাড়াবে, এরকম একটা ব্যাপার, জোর করেও বলেন যেভাবেই বলেন, সেরকম একটা কন্ডিশনকে বলা হয় রাজমাটাস। যেমন ধরেন পলিটিক্যাল পার্টিরা যখন বিভিন্ন ধরনের নির্বাচন হয়, তো নির্বাচন উৎসবের সময় প্রচার করে মাইক দিয়ে, অনেক নয়েজি একটা কন্ডিশন, বা আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করে, সো ওইটাকেও আমরা কিন্তু একটা রাজমাটাস বলে থাকবো। সো রাজমাটাস মানে ওইরকম, এই দেখেন এখানেই আছে, আর নয়েজি অ্যাক্টিভিটি, ঠিক আছে, এটাকে বলা হয় থাকে রাজমাটাস। ওকে, পরেরটা আসি। ব্লকবাস্টার, আমরা কিন্তু একটা মুভি হইলে ব্লকবাস্টার হয়েছে এই জিনিসটা বলি, বাট ব্লকবাস্টার মানে কি সেটা কি জানি? সেটা জানতে হবে। সো ব্লকবাস্টার, এই ব্লকবাস্টার মানে হচ্ছে নর্মালি একটা বোম যেটা কিনা এক্সপ্লোসিভ অনেক বেশি। সো এই তো, a powerful explosive to demolish buildings, বিল্ডিং একদম ধ্বংস করে দিবে, এরকম একটা পাওয়ারফুল এক্সপ্লোসিভকে বলা হয় থাকে ব্লকবাস্টার। সো এটা থেকেও কিন্তু কোশ্চেন হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্নটা চলে আসি, চলেন। এনি অফ দ্য ফলোইং পেয়ার্স লিটারি কোলাবোরেটর্স, এটা বলছে লিটারি কোলাবোরেটর্স এখানে কারা, কোন দুজন সেটা বের করতে। সো লিটারি কোলাবোরেটর্স মানে কি এটাকে বোঝেন, একই যুগে যখন সমসাময়িক কোনো কবি বা রাইটার কাজ করতে থাকে তখন সেটাকে বলা হয় কোলাবোরেটর্স, লিটারি কোলাবোরেটর্স। সো সেখানে আমার লিটারি কোলাবোরেটর্সের হচ্ছে এখানে কারা কারা হবে, শালি অ্যান্ড কিটস, এরা একই সময়ে ছিল। শালি এবং কিটস দুজন রোমান্টিক কবি ছিলেন এবং একই যুগের মধ্যেই তারা ছিল, শালি অ্যান্ড কিটস। দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িংস, এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স দেখেন, এখানে আপনাকে বুঝতে হবে এই কারেক্ট সেন্টেন্সের মধ্যে একটা ট্রিক্স আছে। মনে রাখবেন এখানে শপথ গ্রহণ বা যেটাই বলেন না কেন, এখানে নিউ ক্যাবিনেটের কথা বলা হয়েছে যে এটা করেছে। এইবার একটু এটার ব্যাখ্যাটা আমরা একটু ভালো করে দেখি, তাহলে দেখবেন এটা বোঝা যাবে। যখন আপনি এই প্যাসিভ ভয়েস করবেন তখন সোয়ার ইন, এটা বোঝানোই হচ্ছে শপথ গ্রহণ করার কথা, বাট প্যাসিভ যখন করবেন তখন অবশ্যই সেটাকে 3 নম্বর ফর্মে দিতে হবে, এবং 3 নম্বর ফর্মে দেওয়ার পর বাকি অংশগুলো বসে যাবে। সো এই ক্ষেত্রে আপনি এটা ভালো করে দেখেন, আর নিউ ক্যাবিনেট, ক্যাবিনেট কি নিজে নিজে শপথ গ্রহণ করে নাকি কেউ এসে তাকে শপথটা গ্রহণ করায়? অবশ্যই কেউ এসে তাকে শপথটা গ্রহণ করায়। মনে রাখবেন প্যাসিভ ভয়েস বা প্যাসিভ বাক্য ইউজ করে মেন ফর্মুলাটা হচ্ছে নর্মালি সাবজেক্ট যখন নিজে নিজে কাজটা না করে, সাবজেক্ট যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখনই প্যাসিভ বাক্য লিখতে হয়। তার মানে আপনি যদি নিজে নিজে কোনো কাজ না করেন এবং আপনি যদি সেই বাক্যটা বলতে চান সাবজেক্ট হিসেবে, তাহলে আপনাকে প্যাসিভ বাক্য ইউজ করতে হবে। তো এখানে আমি মূলত বলতেছি কার কথা, ক্যাবিনেটের কথা না। একটু দাঁড়ান কলমটা নিয়ে আসি, আমি এখানে কার কথা বলতেছি,
ক্যাবিনেটের কথা, তাহলে নিউ ক্যাবিনেট। বলেন তো ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদ থেকে নিজে নিজে শপথ গ্রহণ করে? না, কেউ না কেউ শপথ গ্রহণ করায়। যেহেতু নিজে নিজে করছে না, প্যাসিভ লাগবে। সো প্যাসিভে আমার অবশ্যই হ্যাজ বিন আসে, প্যাসিভে হ্যাজ আসে না, হ্যাজ বিন আসে। আচ্ছা, হ্যাজ বিন আসলো, প্যাসিভ হলো, বুঝলাম। তাহলে এটা বাদ হয়ে যাবে, কারণ হ্যাজ হয় না, হ্যাজ বিন হয় প্যাসিভে। আচ্ছা, এরপর আসি। হ্যাজ বিন বলার পর এবার আমার লাগবে 3 নাম্বার ফর্ম ভার্বের। এখানে ভার্বটা কি দেখেন তো, এখানে ভার্বটা হচ্ছে এই যে সর্ন, 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 এইটা ভার্ব। তার মানে সর্ন মানে হচ্ছে কি সেটা জানতে হবে। নর্মালি এখানে শপথ গ্রহণ করার কথা বলা হচ্ছে না, ওথ, শপথ গ্রহণ করা, টেকিং দ্য ওথ। এই শপথ গ্রহণ করার আরেকটা ইংরেজি হচ্ছে সোয়ার ইন। কি শপথ গ্রহণ করার আরেকটা ইংরেজি কি? সোয়ার ইন। একটু খেয়াল করে দেখেন, এই যে সোয়ার ইন, সোয়ার ইন মানে হচ্ছে শপথ গ্রহণ করা। তাহলে সোয়ারের পর আমার ইনটা মিলেই কিন্তু আমার শপথ গ্রহণ করার ইংরেজিটা হচ্ছে সোয়ার ইন, একসাথে শপথ গ্রহণ করা। তাহলে আমি ভার্বে 3 নাম্বার ফর্ম করব, মানে সোয়ারটাকে 3 নাম্বার ফর্ম করবো, সাথে ইনটাও রাখবো, কারণ ইনটা একসাথে থেকেই আমাকে শপথ গ্রহণ করার মিনিংটা দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে সোয়ার্ন ইন, এই তো সোয়ার্ন ইন, এই দুটা মিলেই কিন্তু আমার 3 নাম্বার ফর্ম। সোয়ার্ন ইন, এই তো 3 নাম্বার ফর্ম। সোয়ার্ন বাই হবে না, সোয়ার্ন ইন মানে শপথ গ্রহণ করা, তাহলে এটা বাদ। ওকে, সোয়ার্ন ইন দিলাম। এবার বলেন, সোয়ার্ন ইন দেওয়ার পর আমার কথা হচ্ছে এবার বাকি অংশটুকু বসানো। তাহলে সোয়ার্ন ইন শপথ গ্রহণ করলো, প্লেসটা দিয়েছি ইন ঢাকা, প্লেসটা দিয়েছি ইন ঢাকা, কিন্তু এই জায়গায় দেখেন আর ইন দেওয়ার জায়গা নেই, একটা ইনের পর আর কোনো ইন নাই। তাহলে সোয়ার্ন ইনের মধ্যে যদি আপনি ইনটা ধরেন, তাহলে ইন ঢাকার জন্য আলাদা ইন লাগবে। তারপরে এখানে দেখেন সোয়ার্ন ইনের পর ইন ধরছেন, ইন ঢাকা আলাদা ইন দিয়েছেন, এইটা হবে আমার কারেক্ট অ্যান্সার। এই জায়গায় হচ্ছে ট্রিকি কোয়েশ্চেনটা, যে এখানে দুটো ইন পরপর বসেছে, কারণ এখানে সোয়ার্ন ইন দুটো মিলেই মূলত একটা মিনিং দিচ্ছে। এইটা কিন্তু ঢাকার প্রিপোজিশন ইনটা না, লোকেশনের জন্য যে ইন ওইটা না, লোকেশনে ইনটা কিন্তু তখন আলাদাই দেওয়া হয়েছে। সো এই ট্রিকি কোয়েশ্চেনটি মূলত দেওয়া হয়েছে, আশা করছি এখন বুঝতে পেরেছেন। ওকে, পরবর্তী কোশ্চেনটাই যাই। ওকে, পরবর্তী প্রশ্নটা কি দেখেন, টু রিড বিটুইন দ্য লাইন এর মানে কি? টু রিড বিটুইন দ্য লাইন্স এর মানে কি বলতে পারবেন? টু রিড বিটুইন দ্য লাইন্স এর মানে হচ্ছে এত ভালো করে পড়ো যে ভেতরে যত খুঁটিনাটি জিনিস আছে সবগুলো যেন খুঁজে পাও। রুট বিটুইন দ্য লাইন্স, এটা ভালো মতো অবজার্ভ করো, যাতে করে নতুন লুকানো সব কিছু যেন পেয়ে যাও। সো রিড কেয়ারফুলি এটার নাম, রিড অনলি সাম লাইন্স এটাও পারফেক্ট হচ্ছে না। টু রিড কেয়ারফুলি, টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, এই তো রিড বিটুইন দ্য লাইন্স, একদম ভেতরে খুঁটিনাটি যা আছে সব দেখো, খুঁজে বের করার চেষ্টা করো কিছু না কিছু। সো এইটা হবে আমার কারেক্ট অ্যান্সার, যে নর্মালি to read carefully to find out any hidden meaning, any hidden meaning. Okay, পরের কোশ্চেনটাই যাই। The last word of the proverb হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম, এটা সবাই জানি। হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ। সো এইটার ক্ষেত্রে আর আমাকে বোঝাতে হবে না। সো হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ, এটা হচ্ছে আমার লাস্ট ওয়ার্ড। সো এরই মধ্য দিয়ে আমরা 17তম বিসিএসটা কমপ্লিট করে ফেললাম, এবং আমরা প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে আইডিয়া পেলাম। কোনো একটা টপিক আসলে সেটা ডেসক্রাইব করার চেষ্টা করেছি, এবং আপনাকে ওই টপিক সম্পর্কে কিছু ট্রিক্স বলে দিয়েছি। সেই ট্রিক্সগুলো আপনাকে খাতায় লিখে রাখতে হবে। যদি লিখে রাখেন, এই ধরনের কোশ্চেনগুলো আসলে বা এই টপিক থেকে যদি একই প্যাটার্নে কোনো কোশ্চেন চলে আসে, আপনি অনায়াসে সেটাকে সলভ করতে পারবেন। আপনাকে মাথায় রাখতে হবে আমার সাথে প্রত্যেকটা কোশ্চেন এভাবে সলভ করে যেতে হবে লাস্ট অবধি। যদি আপনি করতে পারেন, দেখবেন যে আপনি ভালো একটা ভিত তৈরি করতে পেরেছেন। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং নিয়মিত থাকার চেষ্টা করবেন এবং মনোযোগী থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।